বিএনপিতে বেড়ে চলেছে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ, শৃঙ্খলা ভঙ্গে কঠোর শাস্তির হুঁশিয়ারি, ঐক্য ধরে রাখতে পুরস্কৃত করার পরামর্শ। অনিয়ম অবহেলায় বেহাল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, বেতন নিলেও দেখা মেলে না খণ্ডকালীন চিকিৎসকের, সেবা বঞ্চিত শিক্ষার্থীরা। শনাক্তের এক যুগ পর বরিশাল নগরীতে চলছে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ, এরই মধ্যে দুটি অপসারণ, দ্রুত শেষ করার তাগিদ বাসিন্দাদের। ইউনেস্কোর স্বীকৃতি পেল পাবনার ভাসমান স্কুল, নৌকায় ভেসে চলে পাঠদান, রয়েছে লাইব্রেরি, কম্পিউটার ও কৃষি প্রশিক্ষণাগার। এবং নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ভোট গ্রহণ চলছে, জরিপে এগিয়ে মামদানি, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা কুমোর, ফ্যাক্টর হতে পারেন ট্রাম্প। স্বাগত এখন সকালে, পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফেজ এবং আমি শামীমা শাম্মী। বিএনপির মনোনয়ন ঘোষণার পর বঞ্চিতদের বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে বহিষ্কার করেছে দল। যদিও বিএনপি ও শরিক দলের নেতারা বলছেন দল কিংবা জোটের হয়ে সর্বশক্তি দিয়ে কাজ করবেন তারা। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কার সহ কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে বিএনপি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বহিষ্কার স্থায়ী সমাধান নয়, দলের সংহতি ধরে রাখতে বঞ্চিতদের পুরস্কৃত করার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। মেহেরপুরে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে এভাবেই ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদের সমর্থকরা। দল ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পরেই মুখোমুখি মনোনয়ন প্রত্যাশী দুই নেতা। সারা দেশেই এমন ঘটনা ঘটেছে, যেমন চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা ও সাতক্ষীরায় বিএনপি নেতা শহীদুল আলমের সমর্থকরা বাসস্ট্যান্ড ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর তৃণমূল বিএনপির এই অস্থিরতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, এমন প্রতিক্রিয়া সাধারণ ঘটনা হলেও স্থানীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে। এতে নেতাকর্মীদের দল ত্যাগের ঘটনা ঘটলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এটা তাদেরকে আবারও ফ্রাস্ট্রেট করবে এবং করাটাই স্বাভাবিক। এতে করে দল ক্ষতিগ্রস্ত হতে পারে, দলের অবস্থা দুর্বল হয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মনোনয়ন বঞ্চিত নেতাদের অনেকেই আবার বলছেন দলের স্বার্থে মনোনীত প্রার্থীর জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবেন তারা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম যখন কথা বলছেন, সে সময় তার আসনে জোট মনোনীত এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলছেন, মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করলে দলই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা করছি না, এগেন আমি বলছি, কোনো দলের কোনো নেতা বা কোনো কর্মী যদি জোটের বিরুদ্ধে যেতে চায়, সেই দলের দায়িত্ব থাকবে সেটা ম্যানেজ করা। তাকে বহিষ্কার করবে, তাকে কি করবে, সেটা সেই দলের দায়িত্ব। দলের মধ্যে ইউনিটিটা বজায় রাখতে হবে, যাকেই দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে, কারণ এখন আমাদের গণতন্ত্রের উত্তরণটা হলো মূল কথা। মনোনয়ন ঘিরে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়াকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেখছেন গণতান্ত্রিক দলের সাধারণ ঘটনা হিসেবে। বলছেন, সীতাকুণ্ড ও মেহেরপুরের ঘটনায় ৮ জনকে বহিষ্কার প্রমাণ করে দলের বিরুদ্ধে গেলে যেতে হবে কঠোর শাস্তির মধ্য দিয়ে। রেসে তো আছে ১০ জন, পাবে তো ১ জন, তো কি বিক্ষুব্ধ হবে ৯ জন। আর ৯ জন যদি দলের ডিসিপ্লিন না মেনে যদি কিছু করে, তো দলের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দলের ব্যবস্থা নিচ্ছি, তাকে তো এক্সপেল করে দিচ্ছি আমাদের দল থেকে। সুতরাং ডিসিপ্লিনের মধ্যে না থাকলে তাকে কঠিন সাজা দেওয়া হবে। তবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, বহিষ্কার কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না, এতে দলের সংহতি নষ্ট হবে। দল ক্ষমতায় আসলে মনোনয়ন বঞ্চিতদের পুরস্কৃত করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে নেতাকর্মীদের বোঝাপড়ায় নিয়ে আসার পরামর্শ দেন তিনি। একেবারে সরাসরি শাস্তিতে না গিয়ে, মানে ওই প্রেক্ষাপটটা, যে এরা দীর্ঘদিনের ত্যাগী কর্মী বা নেতা, প্রেক্ষাপটটা তো মাথায় রাখতে হবে। আরেকটা হলো যে অন্যভাবে রিওয়ার্ড দেওয়ার একটা প্রমিস তাদেরকে করতে পারে। বিএনপি মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ কিংবা এ নিয়ে সৃষ্ট দলীয় কোন্দল কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে নির্বাচনী প্রচারণা জোরালো হলে তা আরও স্পষ্ট হবে।
জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিএনপির প্রাথমিক সদস্য হলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রাথমিক সদস্য পদ সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। আসন ভাগাভাগির খেলায় যেতে চায় না এনসিপি। জোট না হলে 300 আসনেই প্রার্থী দেয়া হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রতীকের বিষয়ে তিনি বলেন, কলি থেকে শাপলা ফুটতে বেশি দিন লাগবে না। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনিয়ন কমিটি ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সার্জিস আরও বলেন, এনসিপি শাপলা মার্কা চেয়েছিল, শাপলার পরিবর্তে দেয়া হয়েছে শাপলা কলি। কারো সাথে জোট হবে কিনা তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে সার্জিস আরও বলেন, আগে নিজেদের ভিত্তি শক্ত করতে হবে। আমরা আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই, এরপরে কোন রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি ইলেকটোরাল অ্যালায়েন্স হয় তাহলে হবে, না হলে আমরা এককভাবে আগামী নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। আর আমরা শাপলা মার্কা চাইছ, শাপলাটা দেনি দিছে শাপলা কলি। আমরা বলছি স্বেচ্ছাচারিতা করছেন, কোনো সমস্যা নাই, কিন্তু শাপলা কলি থেকে শাপলা ফুল ফুটতে বেশি দিন লাগবে না। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। প্রতিদিনে এই অফিসে দেরি করে আসাই যেন নিয়মে রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসকদের। অনেকে একদিনে 3 শিফটের ডিউটি করে পরের 2 দিন কাটান ছুটি। 40 বছর ধরে বেতন নিচ্ছেন অনেকেই, কিন্তু খণ্ডকালীন বহু চিকিৎসককে কখনো দেখেনি সহকর্মীরা। নিয়মিত চুরি হয় ওষুধ, নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ না করায় নষ্ট হচ্ছে গুণগত মানও। স্বাস্থ্যকেন্দ্রের প্রতি আস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীরাই যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে। এখন টিভির অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। বাকিটা জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আমি দেখলাম যে গতকাল আপনি হচ্ছে 9:15 আমি বলেছি 9:30 আমার 20 টাকা আমি একটু ট্রান্সফার কিন্তু করি 8টায় অফিস করতে। অফিস সকাল 7:30 কিংবা 8টায় হলেও এভাবেই 9টা, 10টা কিংবা 11টায় আসার অনিয়মই যেন নিয়মে রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারের নিত্যদিনের চিত্র এটি। 7:30 কথা আছে, 7:30 একটা লোক আসবে, আইসা সাথে সাথে চিকিৎসা শুরু করবে না। একটা হলো আপনার অফিস আওয়ার, আর একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার। আমি তো ভালো মানুষ, সবই করি, বাসা অনেক দূরে, সেই বাসা করতে। এমনও চিকিৎসক আছেন 40 বছর ধরে কর্মরত মেডিকেল সেন্টারে, প্রতি মাসে নেন বেতনও, কিন্তু সহকর্মীরাই তাকে চেনেন না। ওনাকে আপনি চেনেন? আমার সাথে কখনো দেখা হয় না। কাগজে কলমে দেখা গেছে যে উনি মাসিক টাকাটা পাচ্ছে। জানা যায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার এম.এ. সালামকে খণ্ডকালীন চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু তিনি বসেন মিরপুর চেম্বারে। অথচ মিরপুরে বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হল বা কোয়ার্টার কিছুই নেই। অনেক ডাক্তার আছেন একই দিনে 3 শিফটের ডিউটি করে পরের 2 দিন ছুটি কাটান। 96 জন কর্মকর্তা কর্মচারীর কে কখন আসেন আর যান তার কোনো তথ্য নেই খোদ চিফ মেডিকেল অফিসারের কাছেও। এরকম ডেটা সেগুলো আমাদের অ্যানালগ সিস্টেম, আপনি ডিজিটাল করলে কিন্তু। আমরা দীর্ঘদিন ধরেই খেয়াল করছি রোস্টারে থাকা অফিস সময় মানেন না এখানকার বেশিরভাগ চিকিৎসকই। অনেক সময় নির্ধারিত চিকিৎসককে না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় অনেক শিক্ষার্থীকে। এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অবহেলাও চোখে পড়ার মতো। আমরা একটু দেখাতে চাই এখানকার যে ফার্মেসি রয়েছে সেটির কী অবস্থা।
ওষুধ নির্ধারিত তাপমাত্রায় না রাখলে তার গুণগত মান নষ্ট হবার শঙ্কা থাকে, কিন্তু এখানে তার কোনো ব্যবস্থা নেই। এভাবেই যত্রতত্র রাখা ওষুধগুলো। আপনি তো ফার্মাসিস্ট, আপনি বুঝেন যে আমার এই ওষুধটা এই তাপমাত্রায় না থাকলে ওইটার মান নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কখনো বলেছেন কিনা? দেখেন, আমি আমাকে জিজ্ঞেস করলে আমি এই বিষয়ে কিছু মন্তব্য করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গড়ে প্রতিদিন প্রায় 200 জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সেবা নেন। তবে বিশ্ববিদ্যালয়ের বড় সংখ্যক মানুষ পাশের ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল এবং ইবনে সিনায় চিকিৎসা সেবা নেন। আমি আসছিলাম মেইনলি আজকে চর্ম ডাক্তার দেখানোর জন্য। তো ওনারা আমাকে জানাইলেন যে চর্ম ডাক্তার নেই, স্কিন বিশেষজ্ঞ কেউ নেই এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের খুবই কাছে ডিএমসি থাকায় এই জিনিসগুলোকে কর্মকর্তা কর্মচারীরা তেমন কোনো পাত্তা দিচ্ছে না, কর্তৃপক্ষ তেমন কোনো পাত্তা দিচ্ছে না, প্রশাসন এটার দিকে তেমন কোনো ভ্রুক্ষেপ দিচ্ছে না। ডাকসুতে যারা দায়িত্ব গ্রহণ করেছেন, নির্বাচনের আগে তাদের ইশতেহারে ছিল 3 বেলা নাপার সেন্টারকে সত্যিকারের মানসম্মত মেডিকেল সেন্টারে রূপ দেয়া, কিন্তু 2 মাসে তার কতটুকু করলো তারা? বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং এখানে যে পর্যাপ্ত জনবল দরকার, দক্ষ জনবল, সে দক্ষ জনবলও তারা দ্রুত সার্কুলার দিয়ে তাদেরকে নিয়োগ দিবে। আমাদের ইশতেহারেও রেখেছিলাম এবং মানে টিকার সেই কাজগুলোকে আমাদেরকে কোলাবোরেট করছে। উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটিকে। মানসিক স্বাস্থ্য সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকও নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে হয়তো এই পুরো সার্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টার সংস্কারে প্রায় 3 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে তুর্কি ভিত্তিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা, যার কাজ ইতিমধ্যে শুরু হলেও সেটিও যেন এগুচ্ছে কচ্ছপ গতিতে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রায় 1 যুগ আগে শনাক্ত হওয়া বসবাস অযোগ্য 35টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এরই মধ্যে গেল মাসের শেষ ভাগে 2টি ভবন অপসারণ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বাকি ভবনগুলো দ্রুত অপসারণের দাবি নগরবাসীর। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, পর্যায়ক্রমে ভবনগুলো অপসারণ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান। কীর্তনখোলা নদীর তীর ঘেঁষা 58 বর্গ কিলোমিটারের নগরী বরিশাল। বয়সের দিক থেকে পুরনো হওয়ায় শতবর্ষী বেশ কিছু ভবন বরিশালের ঐতিহ্যকেও বহন করে। পুরাতন সেই ভবনগুলো এখন নগরবাসীর আতঙ্কের কারণ। 2013 সালের জরিপে এমন ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিটি কর্পোরেশন। আইনি জটিলতা ও তৎকালীন ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণের কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করা সম্ভব হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ভবনগুলো ভাঙতে শুরু করেছে সিটি কর্পোরেশন। গেল মাসের শেষ ভাগে ভেঙে দেওয়া হয় সদর রোডের 2টি ঝুঁকিপূর্ণ ভবন। এতে খুশি নগরবাসী। ঝুঁকিপূর্ণ বাকি ভবনগুলো দ্রুত অপসারণের দাবি তাদের। সবাই খুশি, কারণ এই ঝুঁকিপূর্ণ ভবন একমাত্র এই আমলেই সম্ভব, কারণ পলিটিক্যাল মেয়র আসলে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলি কোনোদিনই ভাঙ্গা হবে না। ভবন ঝুঁকিপূর্ণ হলে এবং সেটি তৎক্ষণাৎ না ভাঙলে কতটা ডিজাস্টার হতে পারে আমাদের জন্য বা আমাদের মানুষের জন্য, সেটা আসলে রানা প্লাজা আমাদের সামনে একটি বাস্তব উদাহরণ। যে কোনো সময় বিল্ডিং যে কোনো কারণে ভেঙে পড়তে পারে, আর সাধারণ মানুষ আর যে বাসায় যারা থাকে, যারা ওই জায়গায় স্থানীয়, তাদেরও অসুবিধা হয়। বিভিন্ন সময় এদেরকে বিভিন্ন সময়ে চিঠি দিয়ে অবগত করেছি এবং নিজ থেকেই সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। এইটা একটা চলমান প্রক্রিয়া। আমরা চেষ্টা করব যে এই ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে জনস্বার্থে এগুলো যেন অপসারণ করা যায়। যে কোনো সময়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এবং প্রাণহানির শঙ্কা তো থেকেই যায়। সেই কারণে আগেভাগেই এই বিষয়টিতে আমাদেরকে সচেতন হয়ে এগুলো ভেঙে ফেলতে হবে। শনাক্ত হওয়া 35টি ভবনের মধ্যে 3 থেকে 4টি ভবন ছাড়া বাকিগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের বসবাস। সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, পর্যায়ক্রমে শনাক্ত করা সবগুলো ভবন সরিয়ে ফেলা হবে। এখন এই বিল্ডিংগুলো যেগুলো শতবর্ষে হয়ে গেছে, প্রথমত হলো জরাজীর্ণ, আর দ্বিতীয়ত হলো কোনো বিল্ডিং কোড তারা মেনে করা নাই। তো এইভাবে আমরা আস্তে আস্তে আরও যে চিহ্নিত যে এই 2টা বাংলা আরও 33টা থেকে যাবে। 33টার মধ্যে অনেকে হয়তো কিছু কিছু নিজে করেও ফেলেছেন। আমি সবগুলো এখন আবার রিভিজিট করি নাই। আমি রিভিজিট করে সেই তালিকা কি 33 হবে না আরও কমে যাবে, এটা আমি একটু দেখব। দেখে
যেখানে যেখানে আছে সেখানে আমি প্রাইভেট মালিকদেরকে বলে দেবো যে আপনারা এগুলো নিজ দিকে সরিয়ে নেন। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, বগুড়া রোডের রবীন্দ্রনাথ সেনের ভবন, নগরের কাউনিয়া এলাকার জানকী সিংহ রোডের মতি লস্করের বাড়ি, সদর রোড সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউর হোটেল বাহাদুর ভবন, চিত্ত সাহার ভবন, কাঠপট্টি রোডের মিল্লাত ফার্মাসি, চন্দ্রিকা ব্রাদার্স, আহমদ ক্লোথ স্টোর্স সহ 35টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে পর্যায়ক্রমে অপসারণ করা হবে। অমিত হাসান, এখন, বরিশাল। মানিকগঞ্জের ঘিউরে গত 1 বছর ধরে থেমে আছে সেতুর নির্মাণ কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী থেকে শুরু করে কৃষক ও ব্যবসায়ীরা। সেতু নির্মাণ না হয় বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। দীর্ঘদিনের ভোগান্তির অবসান চান স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান। মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুর উপজেলার মানুষের অন্যতম প্রধান যাতায়াত পথ এই তারাইল বেড়িবাঁধ সড়ক। কিন্তু সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অর্ধনির্মিত সেতু। 1 বছরেরও বেশি সময় ধরে সেতুটির নির্মাণ কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচলও একেবারেই বন্ধ। বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো দিয়েই পার হচ্ছেন স্থানীয়রা। বৃষ্টির সময় পারাপারে ঝুঁকি হয় দ্বিগুণ। সাঁকো পিচ্ছিল হয়ে যাওয়ায় থাকে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। আমরা এই ব্রিজে দিলে আমরা যেতে পারি না, আবার আসার খায় যাই, আবার এখান দিয়ে চলাফেরা করা পারি না, কাদা হয়। আমরা অনেকেই ব্রিজ থেকে পড়ে যাই। যাতায়াত করা হয় না, যে পানি ফুনির জন্য বৃষ্টির ছোঁয়া না কত দিন ধরে। 2023-24 অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জিডিপি 3 প্রকল্পের আওতায় 56 মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। 3,78 লাখ টাকা ব্যয়ে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান মাকসুদ। কাজ শুরুর কিছুদিন পরই দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিদেশে পাড়ি জমান ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাকসুদ খান। এরপর থেকেই থেমে আছে পুরো প্রকল্প। একটা রোগী নিতে গেলে পরে আমাদের ঘুরে যাইতে হয় নালি, গ্রেতুরি কাদা ভাঙ্গে, এদিকে যাওয়ার কোনো নাই। বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, তাতে অনেক কষ্ট। আমরা চলাফেরা করি, তাতে অনেক কষ্ট। বৃষ্টি না আমাদের কষ্ট আমাকে ঘুরে আমার মাল টাল নিয়ে জানো 100 টাকা, আগে 50 টাকা, এখন 100 টাকা জানো। জনভোগান্তি লাঘবে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর এলজিডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করার প্রক্রিয়া চলছে। শত শত লোকজন চলাফেরা করে, স্কুল কলেজের বাচ্চারা এখান থেকে যাতায়াত করে। আমরা এটা গত 2 বছর যাবৎ আমরা এভাবেই দেখছি, কন্ট্রাক্টরের কোনো তৎপরতা আমি দেখছি না। কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো, এই ব্রিজটা কিভাবে যত দ্রুত সম্ভব করা যায় সেটা ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা ঠিকাদারের চুক্তি বাতিলের জন্য ইতিমধ্যে 28 দিনের নোটিশ দিয়েছি এবং সেই নোটিশের প্রেক্ষিতে তিনি একটি জবাব দিয়েছেন। তারও আমরা একটা 7 দিনের সময় দিয়ে আমাদের এই যৌক্তিকতাগুলো বলে দিয়েছি। বাতিলের অনুমোদন সাপেক্ষে নতুনভাবে টেন্ডার হবে এবং আমরা কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব। মানুষের দুর্ভোগ কমাতে ও 2 উপজেলার মধ্যে যোগাযোগ পুনরুদ্ধারে সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ হবে, এমনটাই আশা এলাকাবাসীর। আসাদুজ্জামান, এখন, মানিকগঞ্জ। অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঠায় দাঁড়িয়ে থাকা কোনো ঘর বা ভবন নয়। এই স্কুল দিব্যি নৌকায় চড়ে ঘুরে বেড়ায়। ভাসতে ভাসতেই চলে পাঠদান। ভাসমান নৌকা স্কুলে রয়েছে লাইব্রেরি, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, স্বাস্থ্য ক্যাম্প ও কৃষি প্রশিক্ষণাগারও। সম্প্রতি পাবনার ভাসমান এই নৌকায় স্কুল পেয়েছে ইউনেস্কোর পুরস্কার। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। চারপাশে থই থই পানি, নৈসর্গিক সৌন্দর্যে ভরা চলনবিল। বদ্ধ শ্রেণীকক্ষের সীমা পেরিয়ে দুর্যোগের সময়েও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া পাবনার চাটমোহর চলনবিল অধ্যুষিত এলাকার সেই ভাসমান নৌকা স্কুল দীর্ঘদিন কুড়িয়েছে সম্মান ও প্রশংসা। এবার সেই অর্জনের তালিকায় যুক্ত হয়েছে ইউনেস্কোর পুরস্কার, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্বিত উপস্থিতির ঘোষণা। এসব সৌরবিদ্যুৎ চালিত ভাসমান নৌকা স্কুল, লাইব্রেরি ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে, যা বর্ষায় পানিবেষ্টিত গ্রামগুলোতেও বছর জুড়ে শিক্ষা চালিয়ে যেতে সাহায্য করছে। বিনামূল্যে বই খাতা ও পড়ার সুযোগে গ্রামগঞ্জের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার আলো আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন অভিভাবকরা। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও কৃষি প্রশিক্ষণাগার থেকে উপকৃত হচ্ছেন অনেকে। আমরা সকাল 9টায় আসি, বিকাল 2টায় যাই।
এখানে লেখাপড়া করে সব ঘাটে ঘাটে আমাদের সবাইকে নামিয়ে দেয়। যে স্কুলে খাতা কলম দেয় আমাদের খুব সুবিধা হয়। ভাসতে ভাসতে পড়া হয়, খুব আনন্দ হয় এবং পড়াও হয়। আমরা এই নদীতে ভাসমান নৌকায় কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখে ভবিষ্যতে কিছু হতে চাই। সবার ঘাট থেকে তুলে নিয়ে আসা হয় এবং সবাইকে বাড়িতেই নামা দিয়ে আসা হয়। আবার স্কুল থেকে খাতা কলম বাচ্চাদের দিচ্ছে, এর জন্য বাচ্চারা একটু সুবিধা পাচ্ছে, খাতা কলমগুলো কিনা লাগে না বাবাদের। ফসল বাড়ির আঙিনা সবজি চাষ, জৈব সার সম্পর্কে এবং উপকারী এবং ক্ষতিকর প্রকার সম্পর্কে তাদের ট্রেনিংয়ের মাধ্যমে জানানো হয়। উদ্যোক্তারা বলছেন, চলন বিলে শিক্ষার আলো ছড়াতে 2002 সালে সিধুলাই ভাসমান নৌকা স্কুল তৈরি করে। বর্তমানে 26টি ভাসমান স্কুলে পড়ালেখা করছেন 2340 শিক্ষার্থী। চলন বিলের প্রত্যন্ত অঞ্চলে যেখানে অধিকাংশ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত, এবং এখানে দেখা যায় যে বর্ষার সময় রাস্তাঘাট সব পানি নিচে ডুবে যায়। এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা স্কুলে যেতে পারে না। তখন থেকেই আমাদের স্থপতি এই নির্বাহী সিধুলাই শর্মার সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজান স্যার চিন্তা ভাবনা করলেন যে কীভাবে এই এলাকার নদী পাড়ের মানুষকে শিক্ষার আলো আলোকিত করা যায়। তখন তিনি 2002 সাল থেকে এই ভাসমান স্কুল কার্যক্রমটা পরিচালনা করেন। মাটির উপর ঘর বাড়ি আর কি করে, চাষাবাদ করে নাকি? চলনবিল অঞ্চলের শিশুদের ভাসমান নৌকা স্কুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে পাবনার সিধুলাই স্বনির্ভর এই সংস্থাটি। এই সংস্থাটি ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার 2025 পায়। চীনা সরকারের পৃষ্ঠপোষকতায় দেওয়া হয় এই পুরস্কার। এখন পাবনা। সাতক্ষীরায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম 20 থেকে 25 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 90 টাকায়। এদিকে বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও দাম এখনও চড়া। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণ কি, আর অন্যান্য সবজির দাম কেমন দেখছেন? সামনে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে গত এক সপ্তাহ ব্যবধানে কিন্তু পেঁয়াজের দামটি সবচেয়ে বেড়েছে। এখানে গত এক সপ্তাহ আগেও যে পেঁয়াজটি বিক্রি হচ্ছিল 60 টাকা থেকে 65 টাকা, সেটি এখন পাইকারিতে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে। খুচরা পর্যায়ে যে সেটির দাম আরো 2 থেকে 3 টাকা কিন্তু বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, পেঁয়াজের যারা পাইকারি ব্যবসায়ী, তারা বলছেন যে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার কারণে আসলে প্রভাবটি পড়েছে। দেশীয় বাজারে যে পেঁয়াজ সেটির পরিমাণ বাজারে কমেছে, যে কারণে আসলে পেঁয়াজের দামটি কিন্তু কিছুটা বেড়েছে। তবে রসুনের দাম কিন্তু গত সপ্তাহ ছাড়া কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহে যে রসুন বিক্রি হচ্ছিল 80 থেকে 90 টাকায়, সেটি এখন কিন্তু 60 থেকে 65 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। পাইকারির দাম আরো কিছুটা কম বলে ব্যবসায়ীরা বলছেন। এছাড়া আলুর দামও কিন্তু বেশ কম। বর্তমানে আলু সাতক্ষীরার বাজারে বিক্রি হচ্ছে পাইকারিতে 13 টাকা কেজিতে, এছাড়া খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 15 টাকা কেজিতে। এছাড়া এখন কিন্তু বাজারে শীতকালীন যে সমস্ত সবজি, ফুলকপি, বাঁধাকপি সহ সিম, এই সমস্ত সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে। তবে শুরুতে দাম বেশ চড়া দামে কিন্তু এই সমস্ত সবজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সময় যে সমস্ত সবজিগুলো থাকে, লাউ, পেঁপে, এগুলোর দাম কিন্তু এখনো বেশি, সেটি কিন্তু কমছে না বলে ব্যবসায়ীরা বলছেন। মূলত বাজারে কিন্তু সরবরাহ কম থাকার কারণেই সবজির দাম কমছে না বলে তারা বলছেন। এখানকার চাষিরা, যারা স্থানীয় পর্যায়ে চাষি রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। এখন যে সবজিগুলো আসছে মূলত এগুলো যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এসব অঞ্চলের সবজি এই বাজারে আসছে, যে কারণে দাম কিছুটা বেশি। স্থানীয় উৎপাদিত যে সমস্ত স্থানীয় এলাকার যে সমস্ত সবজিগুলো রয়েছে, যখন সেগুলো বাজারে আসবে তখন কিন্তু দাম কিছুটা কমবে বলে তারা আমাদেরকে বলছেন। তবে বাজারে আমরা ঘুরে যেটি দেখেছি, এখানে প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছেন, সেই তুলনায় আসলে সবজির পরিমাণটি কম। যদিও এই সমস্ত সবজি সবই সাতক্ষীরা জেলার বাইরের যে সমস্ত এলাকা রয়েছে সে সমস্ত এলাকা থেকে আনা হয়েছে, এবং যে কারণে দাম কিন্তু এখানে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, যে সমস্ত শীতকালীন সবজিগুলো রয়েছে, এগুলো কিন্তু 50 টাকার উপরে কিন্তু পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি, যেটি এখানে স্থানীয় ঘেরগুলোতে উৎপাদন হয়, এই বরবটি, ঢেঁড়স, পেঁপে, এই ধরনের সবজিগুলো কিন্তু এখানে 50 টাকা থেকে 100 টাকার মধ্যেই কিন্তু কেজি বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দামটি কিন্তু এখনো বেশি। টমেটো, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। তো সবজি বাজারে আমরা যেটি ঘুরে দেখেছি, এখানে প্রচুর পরিমাণে ক্রেতা রয়েছেন, কিন্তু সবজির যে দাম সেটি কোনোভাবেই আসলে কমছে না। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগামীতে যখন বাজারে সবজি সরবরাহ বাড়বে তখন সবজির দাম কিছুটা কমবে। তবে এখনই বাজার মনিটরিং এর কথা তারা বলছেন যে যেহেতু পেঁয়াজের দামটি হঠাৎ
করে বাড়ছে। এখনই যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দামটি কমে যাবে এবং পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে বলে তারা বলছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাতক্ষীরা থেকে সবজি ও পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিলেন আহসান রাজীব। নগর বদলগাছি হর্টিকালচার সেন্টারে উন্নত জাতের গাছের চারা পেয়ে উপকৃত হচ্ছেন স্থানীয় কৃষক ও উদ্যোক্তা। এখানে মিলছে অন্তত 27 জাতির বিভিন্ন ফলদ, মশলা ও শোভাবর্ধনকারী গাছের চারা কিনতে ভিড় করেন প্রান্তিক কৃষক ও উদ্যোক্তারা। তবে চাহিদার তুলনায় উৎপাদন কম হয়, পর্যাপ্ত চারা পাচ্ছে না তারা। আব্বাস আলীর পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নওগাঁ ধান, সবজি ও আমের জন্য ব্যাপকভাবে পরিচিত এই জেলা 2014 সালে উন্নত জাতের চারা সরবরাহের লক্ষ্যে বদলগাছি উপজেলার জিদিরপুর গ্রামে হর্টিকালচার সেন্টার নির্মাণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেন্টারটিতে চারার গুণগত মান ভালো হওয়ায় কৃষক ও উদ্যোক্তাদের কাছে বেড়েছে চাহিদা। আম, লিচু, কদবেল, পেয়ারা ও করমচা সহ অন্তত 27 জাতের বিভিন্ন ফলদ, মশলা ও শোভাবর্ধনকারী চারা মেলে হর্টিকালচার সেন্টারে। দামও নাগালে থাকায় খুশি কৃষি উদ্যোক্তারা। তবে চাহিদার তুলনায় উৎপাদন কম বলছেন তারা। হর্টিকালচার সেন্টার থেকে আমি আমের গাছ কিনেছি বাড়ি 4 এবং আমরুপালি জাতের 85টা। এখানে বাইরের তুলনায় দাম অনেক কম এবং গুণগত মানসম্মত। বাইরের দিকে তো 100 থেকে 120 টাকা, এখানে 50-60 টাকা ভালো চারা পাওয়া যাচ্ছে। এখানকার গাছের চারাগুলো উন্নত হয়, কৃষকদের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদন হয় না। উৎপাদন বৃদ্ধি করলে আমরা কৃষক উপকৃত হতাম। আয়তন ছোট হয়, উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। তবে উন্নত বিভিন্ন জাত নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। মাঠে যেসব গাছ আছে সেসব আমরা বিভিন্ন রকম পরিচর্যা এবং নতুন নতুন যে চারাগুলো আছে সেসব আমরা উৎপাদন করার জন্য বিশেষ ভূমিকা রাখি। গবেষণা কেন্দ্রগুলো থেকে আমরা সর্বশেষ জাতের চারাগুলো আমরা এখানে মাতৃ গাছ লাগাই, সেগুলো পরিচর্যা করি। ওখান থেকে আমরা সায়েন্স সংগ্রহ করি এবং বিজ্ঞানীদের পরামর্শে বা এলাকার চাষি ভাইদের যেটা চাহিদা মাফিক আমরা চারা উৎপাদন করি এবং বিক্রি করি। চারা বিক্রি ও রাজস্ব আদায়ে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সরকারি এই প্রতিষ্ঠান। ধারাবাহিকতা বজায় থাকলে শুধু নওগাঁ নয়, হর্টিকালচার সেন্টারটি পরিণত হতে পারে উত্তরাঞ্চলের কৃষি উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে। আব্বাস আলী, এখন নওগাঁ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পূর্ণ স্নান করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দিনের আলো ফোটার সঙ্গেই পূজা অর্চনা ও প্রার্থনায় মুখরিত কুয়াকাটা সৈকত। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন পূর্ণ স্নানে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় কেমন দেখছেন? অসংখ্য সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষ তারা এসেছেন গতকালকে শেষ বিকাল থেকে কুয়াকাটা সৈকতে সংলগ্ন যে শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থ সেবাযাত্রী সেবাশ্রম রয়েছে এই চত্বরে। এখানে রাতভর তারা এখানে প্রার্থনা করেছেন, নাম কীর্তন করেছেন এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তিমূলক গান পরিবেশন হয়েছে। এখানে রাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন ভোরের আলো ফুটছে তখন কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ উপেক্ষা করেও মানুষ এখানে এই সমুদ্র সৈকতে সমুদ্র স্নান করছেন। এখানে যে সকল ধর্ম অবলম্বীরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে জাগতিক যত পাপ, তাপ, কলঙ্ক এবং নানা রোগ ব্যাধি সেগুলো থেকে পরিত্রাণ এবং মুক্তির জন্যই তারা এখানে পুণ্য স্নান করেছেন। আজ দিনভর এই পুণ্য স্নান চলবে এমনটি জানিয়েছে এখানকার আয়োজকরা। তারা বলছেন যে এই পূর্ণিমা তিথি, এই তিথি আগামী আজকে রাত 9টা পর্যন্ত থাকবে। রাত 9টা পর্যন্ত এখানকার যে ধর্ম অবলম্বী রয়েছে তারা পুণ্য স্নান করতে পারবেন। তো এখানকার যে উপজেলা জেলার যে সকল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব সদস্য রয়েছে, সেনাবাহিনী রয়েছে, এছাড়া যে অন্যান্য যে বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু পোশাকধারী অবস্থায় এবং সিভিল পোশাকেও তারা কঠোর নজরদারি দিয়েছেন এবং এখানকার যে পুণ্যার্থীদের সেবা নিশ্চিতের জন্য এখানকার যে ট্যুরিস্ট পুলিশ তারাও কিন্তু কঠোর পরিশ্রম করেছেন এবং রাতভর তারা দায়িত্ব পালন করেছে। আমরা দেখেছি এমনটি। এখানকার যে জেলা প্রশাসক সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এই যে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব
এই রাস মেলা এবং পূজা সেটি নির্বিঘ্ন এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত 22 কিলোমিটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছেন এবং তল্লাশি করেছেন যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটাতে পারে দুষ্কৃতিকারীরা। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে আজ যে এখন থেকে এখানে যে পুণ্য স্নান শেষ হয়েছে, পুণ্য স্নান শেষে তারা এখানকার যে ধর্ম অবলম্বী সনাতন ধর্ম অবলম্বী তারা কলাপাড়া পৌর শহরে যে মদনমোহন সেবা আশ্রম রয়েছে সেই মদনমোহন সেবা আশ্রম চত্বরে রাস মেলা অনুষ্ঠিত হবে। সেই রাস মেলায় তারা মিলিত হবে এবং সেখানে যে মন্দির চত্বরে রাধাকৃষ্ণের যে 17 জোড়া প্রতিমা স্থাপন করা হয়েছে বৃন্দাবনের আদলে, সেখানে তারা রাধাকৃষ্ণের প্রতিমায় পূজা অর্চনা করবেন এবং সেখান থেকে ধর্মীয় যে সকল আচার অনুষ্ঠানে ব্যবহৃত আসবাবপত্র, গীতা, ভগবত সহ অন্যান্য যে সকল ধর্মীয় আনুষঙ্গিক যে সকল উপাদান রয়েছে সেগুলো তারা ক্রয় করে পূর্ণতা লাভ করার পরই তারা কিন্তু স্ব গন্তব্যে ফিরবেন, এমনটি জানিয়েছে আমাদের এই পুণ্যার্থীরা। এখানে যে কুয়াকাটার প্রায় সৈকতের 18 কিলোমিটার এলাকা জুড়ে আমরা দেখেছি এই ভক্ত এবং পুণ্যার্থীরা তারা কিন্তু এখানে নানা প্রার্থনা, পূজা অর্চনা করছেন এবং তারা পূর্ণতা লাভের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে সম্পন্ন করেছেন। তারা এখানে এই কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে নিরাপদ স্থানে তারা তাদের স্নান করছেন, পুণ্য স্নান করছেন এবং কেউ কেউ আমরা দেখেছি এখানে তারা গীতা পাঠ করছেন, ভগবত পাঠ করছেন এবং কেউ কেউ প্রার্থনায় মগ্ন হয়েছেন, এমনটাই আমরা দেখেছি। সব কথা এক কথা যে এখানে নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমেই সনাতন ধর্ম অবলম্বীদের যে পূর্ণ স্নান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে। এ ছিল আমার কাছে সবশেষ। কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এবারে জানাবো নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শেষ হচ্ছে আর কিছু সময়ের মধ্যেই। জনসমর্থনে জোহরান মামদানি এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো। যদিও এবারের ভোটে বড় ফ্যাক্টর হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে কুমোকে সমর্থন দেওয়ার কথা নিশ্চিত করেছেন তিনি। মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে ফেডারেল সহায়তা কমানোর হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের হুমকি ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন মামদানি। আর জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। ইতিহাস গড়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। প্রথম মুসলিম নাগরিক হিসেবে যেখানে মেয়র পদে লড়ছেন 34 বছর বয়সী জোহরান মামদানি। তরুণদের বিপুল জনসমর্থনে মামদানির জয় জয়কার শহর জুড়ে। তৈরি হয়েছে এক ভিন্ন রকম আবহ, যেখানে বরাবরই উঠে আসছে বাংলাদেশি সমর্থকদের কথা। এমনকি মামদানি নিজেও প্রশংসা করছেন তাদের। স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয় মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দিয়েছেন 2 মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি ও অ্যান্ড্রু কুমো। স্থানীয় সময় সকাল 10টায় ম্যানহাটন কেন্দ্রে ভোট দেন কুমো, আর কুইন্সের একটি স্কুলে স্ত্রীকে নিয়ে ভোট দেন জোহরান মামদানি। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ট্রাম্পের হুমকি ভোটের ফলাফলে তেমন কোনো প্রভাব ফেলবে না। President Trump also encouraged every New Yorker to vote for Andrew Cuomo. There are many things that he will say and that he will do that will not actually bear out in the results within our own city. I will treat his threats as they deserve to be treated. জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র থেকে লড়ছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। শেষ মুহূর্তে ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস প্রার্থিতা প্রত্যাহার করে কুমোকে সমর্থন দেন। এর আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেওয়ার কথা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও মামদানি মেয়র হলে তিনি কোনো ধরনের ফেডারেল সহায়তা পাবেন না বলেও সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। It's going to be hard for me as the president to give a lot of money to New York because if you have a communist running New York, all you're doing is wasting the money you're sending there. So I don't know that he's won. নিউ ইয়র্কের 85 লাখ জনসংখ্যার মধ্যে মোট ভোটার 51 লাখ। এর মধ্যে প্রায় 7 লাখ বাসিন্দা দিয়েছেন আগাম ভোট। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। সহিংসতায় বিপর্যস্ত ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে বাস্তুচ্যুত প্রায় 13 লাখ মানুষ। ঘরবাড়ি ছেড়ে তারা আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন দেশটির রাজধানী পোর্ট অফ প্রিন্সের বিভিন্ন গির্জা ও স্কুলে।
তীব্র খাদ্য সংকট ও অপুষ্টি সহ নানান মানবিক সংকটে ভুগছে দেশটির লাখ লাখ মানুষ। আগামী দিনগুলোতে এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা। সানজিদা ইসলাম তন্নির আরেকটি প্রতিবেদন। গেল কয়েক দশক ধরে দারিদ্র্য, সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা আর একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। 2021 সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মইসকে তার বাড়িতে ঢুকে হত্যা করে সন্ত্রাসীরা। মইস হত্যাকাণ্ড হাইতিতে রাজনৈতিক সংকট তৈরি করে এবং দেশটির শাসন ব্যবস্থাকে দুর্বল করে তোলে। আর সেই সুযোগেই বিভিন্ন গ্যাং তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। 2024 সালে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের প্রধান কারাগারে হামলা চালায় গ্যাং সদস্যরা। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় কয়েক হাজার কয়েদি। এরপর থেকেই ক্ষমতা দখলের লড়াইয়ে সহিংসতায় জড়িয়ে পড়ে গ্যাংয়ের সদস্যরা। দেশটির বিভিন্ন শহর দখলে নিতে শুরু করে তারা। ফলে সন্ত্রাসীদের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে হাইতির সাধারণ মানুষ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2024 সালের ডিসেম্বরের পর থেকে হাইতিতে 13 লাখ মানুষ নিজ দেশেই বাস্তুচ্যুত হয়েছেন। গৃহহীন এই মানুষগুলো দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের বিভিন্ন গির্জা ও স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সেখানে মানবেতর জীবনযাপন করছেন তারা। By sécurité dans le pays, tout le monde a pour sécurité. Tout même qui s'en a moins de sécurité avec réparation. কেবল বাস্তুচ্যুত হওয়া নয়, তীব্র খাদ্য সংকট ও অপুষ্টিতে ভুগছে দেশটির প্রায় 57 লাখ মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। আর 19 লাখ মানুষ জরুরি পর্যায়ে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন IPC বলছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগামী মাসগুলোতে প্রায় 59,10,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। ফিলিপিন্সের টাইফুন কালমাইগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 40 জনে দাঁড়িয়েছে। এর প্রভাবে ভয়াবহ বন্যার কবলে দেশটির মধ্যাঞ্চলের বেশ কয়েকটি শহর। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্যোগ কবলিত অঞ্চলের প্রায় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। অনেক এলাকায় পানির স্রোতে ভেসে যাচ্ছে যানবাহন। এদিকে মঙ্গলবার ভোরে ফিলিপিন্সের স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে কালমাইগি। এরপরও এটি দক্ষিণ চীন সাগর অতিক্রমের সময় ঘন্টায় 120 কিলোমিটার বেগে বাতাস ও 165 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ফিলিপিন্সের বিভিন্ন অংশে তাণ্ডব চালায়। এর আগে গত সেপ্টেম্বরে টাইফুন রাগাসা সহ দুটি দুর্যোগের কবলে পড়ে দেশটি। এর প্রভাব কাটিয়ে না উঠতেই নতুন দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন দেশটি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মঙ্গলবার আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে তেল আবিবের কাছে হস্তান্তর করেছে হামাস। এরই মধ্যে নিহত জিম্মির পরিচয় শনাক্ত করেছে ইসরায়েল। মঙ্গলবার পর্যন্ত 20 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। শর্ত অনুযায়ী আরও 8 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশে পূর্ণ প্রবেশাধিকার চেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। যুদ্ধবিরতির পর থেকে মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে গাজার মাত্র 2টি পয়েন্ট খুলে দিয়েছে ইসরায়েল। এতে গাজার প্রতিটি অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। জানাবো খেলার খবর। ইতিহাসের সবচেয়ে কম দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে BPL এর দ্বাদশ আসর। পুরনোর মধ্যে ঢাকার রংপুরের ফ্রাঞ্চাইজি থাকলেও নতুন করে দলের মালিকানায় এসেছে 3 প্রতিষ্ঠান। গেলবারের চ্যাম্পিয়ন বরিশালের জন্য পাওয়া যায়নি কোনো প্রতিষ্ঠানকে। BPL আয়োজক কমিটি চাচ্ছে 19 ডিসেম্বর শুরু করে 16 জানুয়ারির মধ্যে এবারের আসর সম্পন্ন করতে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে প্লেয়ার ড্রাফটের সময়সূচিও। আরও জানাচ্ছেন রেজাউল করিম। অবশেষে আসন্ন BPL নিয়ে ধোঁয়াশা কেটেছে। বিসিবির গুলশান অফিসে দীর্ঘ আলোচনার পর চূড়ান্তভাবে কারা দল পাচ্ছে সেসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে BPL আয়োজক কমিটি। আগ্রহ প্রকাশ করা 11 প্রতিষ্ঠানের মধ্যে আগেই বাদ দেয়া হয়েছিল 3টিকে। সেখান থেকে চূড়ান্তভাবে দল পায় 5টি প্রতিষ্ঠান। অর্থাৎ আগামী BPL হতে যাচ্ছে ইতিহাসে সবচেয়ে কম 5টি দল নিয়ে।
পুরনোর ভিতর রংপুর ও ঢাকার ফ্র্যাঞ্চাইজি থাকলেও নেই গতবারের চ্যাম্পিয়ন বরিশালের ফ্র্যাঞ্চাইজি। এমনকি এবারের বিপিএলে থাকছে না বরিশালের কোনো দলও। নতুন করে দলের মালিকানা পেয়েছে 3টি প্রতিষ্ঠান। টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গল সার্ভিসেস চট্টগ্রাম, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী অ্যান্ড ক্রিকেট উইথ সামি সিলেট। এই 5টা টিম আমরা ফাইনাল করতে পেরেছি। দল কমে যাওয়ায় এবারের বিপিএলে প্রতিযোগিতা বাড়লেও কমছে অংশগ্রহণকারী ক্রিকেটারদের সংখ্যা। তবে বিশেষ কোনো উপায়ে দলে বেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির বিষয়ে ভাবছে বিপিএল আয়োজক কমিটি। আমাদের চেষ্টা থাকবে যে কোনো উপায় হোক না কেন, সাধারণত 5টা দলে যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত সেই সংখ্যাটা কীভাবে বাড়ানো যায়, কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না, তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থ কিছুটা রক্ষিত হবে। কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ, 7টা বা 8টা দল না থাকার কারণে অনেকেই আছে যাদের হয়তো যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না, এবং এটা খুবই দুঃখজনক হবে। এর আগে ক্রিকেটারদের পারিশ্রমিক ও হোটেল বিল নিয়ে বিপিএলের দলগুলো কাঠগড়ায় দাঁড়িয়েছে। তবে এবার আগে ভাগেই দল মালিকদের কাছ থেকে বড় অঙ্কের মানি গ্যারান্টি রাখতে পারায় আসন্ন বিপিএলগুলোতে আর এমন ঝামেলা পোহাতে হবে না বলে মনে করছে বিসিবি। এই টিমগুলো সম্বন্ধে জানার জন্য যেই আমাদেরকে ব্যাংকের কাগজ দিয়েছেন, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা আমরা ব্যাংকে পাঠিয়েছি। এর মধ্যে ব্যাংকের সেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্যালি আপ করেছে আমাদের অডিট কোম্পানি। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি, সেটা ট্যালি আপ করেছে আমাদের আইনজীবীরা যারা ল ফার্ম। গেলবারও শুরুর আগে অন্যরকম বিপিএল উপহার দেওয়ার কথা দিয়েছিল আয়োজকরা। তবে মাঠের খেলা ছাপিয়ে দলগুলোর পেমেন্ট ইস্যু হয়ে যায় আলোচনার মূল বিষয়। এবারও আয়োজকদের মুখে আগের সুর। তবে কম দল নিয়ে শুরু হওয়া বিপিএল কতটা স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেটাই এখন দেখার বিষয়। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বিএনপিতে বেড়েই চলেছে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ। শৃঙ্খলা ভঙ্গে কঠোর শাস্তির হুঁশিয়ারি, ঐক্য ধরে রাখতে পুরস্কৃত করার পরামর্শ। অনিয়ম অবহেলায় বেহাল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। বেতন নিলেও দেখা মেলে না খণ্ডকালীন চিকিৎসকের, সেবা বঞ্চিত শিক্ষার্থীরা। শনাক্তের 1 যুগ পর বরিশাল নগরীতে চলছে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ। এরই মধ্যে 2টি অপসারণ, দ্রুত শেষ করার তাগিদ বাসিন্দাদের। ইউনেস্কোর স্বীকৃতি পেল পাবনার ভাসমান স্কুল। নৌকায় ভেসে চলে পাঠদান, রয়েছে লাইব্রেরি, কম্পিউটার ও কৃষি প্রশিক্ষণাগার। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ভোট গ্রহণ চলছে। জরিপে এগিয়ে মামদানি। তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশা কুমোর, ফ্যাক্টর হতে পারেন ট্রাম্প। এছাড়া এখন সকালে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।